অন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সংক্ষেপে HPRC, সেটা আমরা শুরু করে দিচ্ছি এখন। আর দেরি করা যাবে না। যারা এসছেন এখানে আমাদের মধ্যে আছেন, আমাদের রিসোর্স পার্সনসরা আছেন, অংশুমান, অভিজিৎ, পার্থ আছেন, এবং আপনারা পার্টিসিপেন্ট যারা রয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা। অ্যাকচুয়ালি এত চাপ পড়েছে এটা নিয়ে, সেই জন্য হঠাৎ করেই শর্ট নোটিশেই আমাদের করতে হলো। তাই এবার PRC বা প্রোগ্রেস রিপোর্ট কার্ড, প্রগতিপত্র, এটা তো আপনাদের একেবারেই পরিচিত। এবার এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সামগ্রিক বা সার্বিক প্রগতি নিদর্শন পত্র, খুব জটিল বাংলা, কঠিন বাংলা, সেইটা ক্লাস 1 থেকে 8 অব্দি দেওয়া হবে। এটা শুধু আমাদের রাজ্যে নয়, ইনফ্যাক্ট গোটা ভারতবর্ষেই যারা রাইট টু এডুকেশনের আওতায় আসেন, যারা মনে করেন যে 1 to 8 কে এলিমেন্টারি এডুকেশন বলা হয়, এবং এই এডুকেশনটা ইজ রিকোয়ার্ড ফর এ সিটিজেন টু লিভ in a sound manner in a democracy, যে দেশে আইন আছে তাদের সবার জন্যই ইম্পর্টেন্ট ক্লাস 1 to 8। সেই এলিমেন্টারি এডুকেশন লেভেলে আমাদের প্রচলিত থাকবে এই হলিস্টিক রিপোর্ট কার্ড, এবং এটা তৈরি করা হয়েছে এই কারণে যাতে করে আমরা যে বিভিন্ন বোর্ডে বাচ্চাদের পড়াশুনো করাই, সেই বোর্ডগুলোর অ্যাসেসমেন্টের মধ্যে এবং এক্সপ্রেশন অফ অ্যাসেসমেন্ট, তার মধ্যে যেন প্যারিটি থাকে, সারা ভারতবর্ষে একটা ইউনিফর্মিটি থাকে। সেই কারণে আমাদের এটা করতে বেশি টাইম লাগলেও করতে হবে, করতে খারাপ লাগলেও করতে হবে। সেই জন্যই এটা একটু বুঝে নেওয়া, কারণ 8 পাস আমাদের NOC পাওয়া স্কুলগুলো বা আমাদের নিজস্ব যে এইডেড এবং স্পন্সর্ড স্কুল সমূহ আছে, তাদের কাছ থেকে 8 পাস করে তারপর হয়তো অন্য পড়াশোনাও করেছে, 8 পাস সার্টিফিকেটটা, প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা আমার কাছে কাউন্টার সিগনেচারের জন্য আসে। সেই অভিজ্ঞতার নিরিখে আমি বলতে পারি, আপনারা মানে যারা এই কাজটা করেন, প্রগতিপত্রে মার্ক এন্ট্রি করেন, তারা একটু ঠিক মতো মার্ক এন্ট্রির কাজটা করবেন। আমি জানি আমাদের লোকবল কম, আমাদের স্কুলে লোক নেই, বাইরের লোকেও যদি করে দেয় তবুও একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডগুলো আপনি সাইন করবার পরে, হেড অফ দ্য ইনস্টিটিউট সাইন করবার পরে, আমি কাউন্টার সাইন করে যখন পাঠাই, একটা দুটো শুধু যোগের ভুলের কারণে শালুগাড়া থেকে ফেরত এসেছিল, ওখান থেকে কর্নেল আমাকে ফোন করেছিলেন, সেইটা একটা। এবং আমার কাউন্টার সিগনেচারের আগে আমাদের অফিসে যারা চেক করেন তারাও অনেক সময় রিপোর্ট করেন যে যোগে ভুল আছে, বা সাপোর্টিং যে রেজাল্ট রেজিস্টার তার পৃষ্ঠা পাঠানো হয়নি, এরকম গুলো। বলবার মানে এটাই হলো যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বিশেষ করে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যারা ফিল আপ করবেন স্কুলে, ফিল আপ কথাটার আমরা যখন মেইন প্রেজেন্টেশনে যাব তখন দেখবেন অফলাইন অনলাইন দুটো ফিল আপের ব্যবস্থাই থাকবে, এবং অনেক কিছু মানে জানার বিষয় আছে। যদিও জুন জুলাইতে আপনারা হাতে পেয়েছেন কার্ডটা, সেই কার্ড সবাইকে দেবো কিনা, সবার কাছ থেকে নেবো কিনা, স্কুলে থাকবে কি বাড়িতে থাকবে, আমি আপনাকে যখন ইয়ের করতে পাঠাবো, কাউন্টার সাইন করতে পাঠাবো, তখন অ্যাকচুয়ালি কি পাঠাবো, এতগুলো পৃষ্ঠা আছে এর মধ্যে, এইসব নানা রকম প্রশাসনিক কথা, সেই কথাগুলোও আমরা বলবো। আমি একেবারেই ইন্ট্রোডাক্টরি পার্টটা বলে দিয়ে তারপরে আমাদের রিসোর্স পার্সনদের চলে যাব। সেটা হচ্ছে যে আমাদের এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে 7টা কম্পোনেন্টের সংখ্যা কিন্তু 7টা। মানে আমি আপনি যখন পড়েছি তখন তো একটা মার্কশিট পেয়েছি, তখন এক্সামিনেশন হতো অ্যাকচুয়ালি, তখন আমি বাংলায় কত মার্কস পেয়েছি, ইংলিশে কত মার্কস পেয়েছি, সেটা সেই সবগুলোর করে যোগ করে ওইটাকেও প্রোগ্রেস রিপোর্ট কার্ড বলতো, কিন্তু বাকি প্যারামিটার গুলো ওখানে থাকতো না। শুধু হচ্ছে যেটা হচ্ছে কি বলা যায় স্কলাস্টিক ফিল্ড, সেই স্কলাস্টিক বা একাডেমিক ফিল্ডটাই থাকতো, কিন্তু এখানে কম্পোনেন্টের সংখ্যা কিন্তু 7। এবং এরপর থেকে ক্লাস 1-এ যে বাচ্চাটি ওই 35 পৃষ্ঠার বইটি পাচ্ছে, সেই বইটি কিন্তু ক্লাস 8 অব্দি তার সাথে সাথে চলছে। স্কুল যখন জাস্ট চেঞ্জ হচ্ছে তখন একটা স্কুল থেকে বইটা অন্য জায়গায় যাচ্ছে, যদিও আপনাকে বাচ্চাকে তার নম্বরের একটা প্রিন্ট আউট দিতেই হবে। এবার অফলাইন এন্ট্রিও থাকছে, SMS পোর্টালে SMS নতুন আঙ্গিকে আসছে বলে অভিজিৎ আমাদের জানিয়েছে, নতুন আঙ্গিকে আসছে, সেখানে এসে আবার অনলাইনে SMS পোর্টালেও এন্ট্রির ব্যাপার থাকবে। এবার 7টা কম্পোনেন্টের মধ্যে জীবনপঞ্জি, সংক্ষিপ্ত জীবনপঞ্জি, বায়োডেটা, যার দুটো পার্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট আছে, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এর মধ্যে থাকছে। এবারে তারপরের কম্পোনেন্টের নাম ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। এই জায়গাগুলোই ইনফ্যাক্ট বলা যেতে পারে গোল গোল,
এবং এই জায়গাগুলোই একটু কঠিন এবং এই জায়গাগুলোতেই একটু এডুকেশনাল বায়াসটা থাকে, এই জায়গাগুলোতেই একটু টেকনোক্রেসি থাকে। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল ইফ ইট ইজ আ কম্পোনেন্ট ইন আওয়ার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, তাহলেই বোঝা যাবে যে হচ্ছে পার্সোনালিটি তাহলে আমি মাপবো কি করে, লাইফ স্কিল জীবনশৈলী মাপবো কি করে। এইটাতেই নতুন নতুন এন্ট্রি গুলো হয়তো আপনারা আগেও করেছেন, পরিচিত আছেন সেই রুব্রিক গুলোর সাথে, সেই ইন্ডিকেটর গুলোর সাথে, এবং সেই সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আবার ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আছে, সামেটিভ ইভ্যালুয়েশন আছে, একেবারে আগের মতো, শুধু নাম্বারের ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা রকম হয়েছে। লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, আমরা যে কাগজটা যে আমরা পিডিএফ একটা শেয়ার করব, ওখানে দেখবেন মানুষের বাচ্চার কগনিটিভ ডোমেন মাপবার জন্য, মানে কগনিটিভ ডোমেনে মানে জ্ঞানগত ডোমেনে, বৌদ্ধিক ডোমেনে শিখন পরিপ্রেক্ষিত মাপার জন্য সেখানেও কতগুলো ইন্ডিকেটর থাকবে। তারপরে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, আচরণগত জ্ঞানীয় ফলাফল সমূহ, আউটকামস, অথেন্টিকেশন বাই টিচার এন্ড গার্জিয়ান, তার একটা জায়গা থাকবে। এই হচ্ছে 7টা কম্পোনেন্ট, বায়োডাটা লেখা, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এন্ড লাইফ স্কিল, তারপরে ফরমেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, অথেন্টিকেশন বাই টিচার এন্ড গার্ডিয়ান। 3টা পার্বিক মূল্যায়ন এখনো যেমন হয় তখনও হবে। 3টা পার্বিক মূল্যায়নের শেষে দেখবেন ওখানে সাইন করবার প্রভিশন আছে আমাদের ক্লাস টিচারের, আমাদের হেডমাস্টার মশাইয়ের এবং পেরেন্টদের। এইবার কি বলে, এই এসপিআরসি কে বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কে অনেক রকম প্রশংসা করা হয়েছে। দেখবেন যখন কাগজটা যাবে আপনার কাছে আমাদের গাইডলাইনের, সেখানে সত্যিই বলা হয়েছে এটা একটা মাল্টি ডাইমেনশনাল, মাল্টিপল পার্সপেক্টিভ এর মধ্যে প্রকাশ পায়। ডাইভার্স লাইফ স্কিল এখানে নোট করা যায়। অ্যাকমপ্লিশমেন্ট অফ ইনভেন্টরি, যেইখানে দেখা হয় যে বাচ্চা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে কিনা, সমালোচনামূলক চিন্তন প্রক্রিয়া চালাতে পারে কিনা, বাজেটিং করতে পারে কিনা, তারপর প্রোভাইডস অপরচুনিটিস ফর রিফ্লেকশন, বাচ্চার মধ্যে যেটা আছে সেইটা যা কিছুই থাক, রিফ্লেকশন করার একটা 360 ডিগ্রি আয়োজন এর মধ্যে আছে। এবং এটা হচ্ছে ডিনামিক, কারণ and HPRC allows school to customize their reporting based on the learner's needs and context of the school, বিশেষ করে ফরম্যাটিভের সময় করে প্রতিভাত হবে। তাহলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, এটা কিন্তু 2005-এই হয়েছিল। হওয়ার পরে ওদেরই অ্যাডভাইস ছিল যেটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড করুন, যেটা হচ্ছে স্কুল রিপোর্ট কার্ডটাকে রিঅ্যালাইন করবে এমন ভাবে যাতে করে উইল ফাইন্ড অ্যান ইকুইভ্যালেন্স এর মধ্যে, যারা WBSE তে পড়ে, যারা CBSE তে পড়ে, যারা ICSE তে পড়ে, সবার লার্নিং আউটকাম যেন আমরা একটা ধরনের। এই কারণেই হচ্ছে আমাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। বায়োডাটাতে দেখবেন বলার সময় বলছিলাম আনচেঞ্জেবল একটা পার্ট আছে, ভেরিয়েবল পার্ট আছে। যেহেতু এক স্কুল থেকে বাচ্চাকে অন্য স্কুলে যেতে হয়, ভেরিয়েবল পার্টটা থাকা খুব যুক্তিযুক্ত। এবার ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি আমরা কি করে মাপবো, একেবারে 21শ শতাব্দীর যেটা উপযুক্ত হবে, সেই সবের কতগুলো স্কিল, কতগুলো আইটেম দেওয়া আছে, কতগুলো ইন্ডিকেটর দেওয়া আছে, কতগুলো রুব্রিক দেওয়া আছে, সেগুলো মানে অসংখ্য। সেটা আপনারা আপনাদের নিজেদের মতো একবার পড়ে নিয়ে নিজেদের মতো করেও সাজিয়ে নিতে পারবেন। পার্সোনালিটি মাপার জন্য এবং লাইফ স্কিল মাপার জন্য জীবনশৈলী এবং ব্যক্তিত্বে তো অনেক রকম ট্রেট থাকে, অনেক রকম অ্যাট্রিবিউট থাকে, অনেক রকম ফিচার্স থাকে, তেমনি করে লাইফ স্কিলটাও অনেক বড় কথা। শুধু এখানে দেখলাম 15টা জিনিস দিয়েছে, যেটা দিয়ে মানে ওরা বলতে চাইছে these are the indicators to measure, to assess the personality of a child. তার লিসনিং স্কিল শুনতে তো খুব ভালো লাগে, লিসেন করতে পারে, কানে শুনতে পারে, এরকম নয়। লিসনিং কথাটা আমরা যখন লিঙ্গুইস্টিকেও ব্যবহার করি, আমরা বোঝাই যে শোনা এবং অ্যাপ্রিহেন্ড করতে পারা, শোনা প্লাস আন্ডারস্ট্যান্ড করতে পারা। সেই লিসনিং স্কিল এখানে দেওয়া হচ্ছে কগনিটিভ এবং অ্যাফেক্টিভ দুটো ডোমেনেই, মানে জ্ঞানগত বা বৌদ্ধিক যেমন আছে তেমনি প্রক্ষোভিক আবেগের সাইডেও আছে। লিসনিং স্কিল, কমিউনিকেশন স্কিল, এমপ্যাথি স্কিল, কোঅপারেশন স্কিল, কনভারসেশন স্কিল, ফ্রেন্ডশিপ স্কিল, এরকম অনেকগুলো স্কিল দেখতে হবে পার্সোনালিটির এবং লাইফ স্কিলের ওই জায়গাটা ফিল আপ করবার জন্য। তেমনি করে পরের স্কিলটাতেও অর্গানাইজেশনাল, ইমোশনাল, রেসপেক্ট, পজিটিভ অ্যাটিটিউড, লিডারশিপ, এগুলো সবই লক্ষ্য করতে হবে ওই জায়গাটা ভর্তি করবার সময়। এবারে ফরমেটিভ ইভ্যালুয়েশন প্রায় আগের মতোই আছে, প্রায় বলছি এই কারণে নম্বরগুলো আলাদা, কিন্তু বলে করতে গেলে আগেও যেমন এখনো তেমন। একটা একাডেমিক ইয়ারে 9 বারই করতে হবে, একটা পর্বের ভিতরে 3 বার। এটা টার্মিনাল এক্সামিনেশন হয়তো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, একটা টার্মের ভিতরে 3 বার একটা একাডেমিক
ইয়ারের সেশনের জন্য 9 বার করতে হবে। এবারে এটা অ্যাডভাইসেবল যে এই সামেটিভ ফরমেটিভ বা গঠনগত মানে জ্ঞান যখন হচ্ছে মানে আমরা যখন পড়াচ্ছি সেই সময় যে ইভ্যালুয়েশন করা হবে সেইটা ওই ফরমেটিভ ইভ্যালুয়েশন আপনার 3rd উইকে করুন, যাতে 4th উইকে একটা রিমেডিয়াল দেওয়ার চেষ্টা করা যায়। এবার এই ফরমেটিভ ইভ্যালুয়েশন আপনারা আগে কি করে করতেন জানি না, এখনো কি করে করবেন তাতে আপনার প্রচন্ডই স্বাধীনতা আছে। আমরা পড়াতে আমি যদি এখন নিউটনস ল অফ মোশন পড়াই, ধরুন আমার এই ডিসেম্বর মাসের পড়ানোর বিষয় নিউটনস ল অফ মোশন, আমি 1 2 3 করে 3টে সূত্র পড়ানোর পরে আমাকে যদি বলা হয় 3য় সপ্তাহে তুই কি করে এদের ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিবি, আমি তাদের জন্য মাল্টিপল চয়েসটা কোয়েশ্চেন করতে পারি। ভার্বালি ওদের আগেই বলে দিতে পারি 3য় সপ্তাহে কিন্তু তোদের নেবো, ভার্বাল টেস্ট নিতে পারি। একটা এমন কোনো মডেল আনতে পারি, মডেল ওদের সামনে ডেমনস্ট্রেট করে ওদের জিজ্ঞেস করতে পারি কে কিরকম রেসপন্স করছে। এর বাইরেও মাস্টারমশাইদের কাছে অনেক ইনোভেটিভ অ্যাসেসমেন্ট ট্রিক থাকে, অনেক ফ্রেম থাকে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার ফরমেটিভ ইভ্যালুয়েশন প্রত্যেকটা বিষয়ে হবে। আমাদের কাজ তো 5 থেকে 8 অবধি। দেখুন 5-এ ওই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যেমন আছে, ম্যাথও আছে, আওয়ার এনভায়রনমেন্টও আছে, স্বাস্থ্য ও শারীর শিক্ষাও আছে। 7, 6, 7, 8 এর ক্ষেত্রেও যতগুলো বিষয় ওরা পড়ে, 8 এর ক্ষেত্রে যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ম্যাথ এগুলো আছে, সায়েন্স আছে, হিস্ট্রি জিওগ্রাফিও আছে, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ ফিজিক্যাল এডুকেশন এগুলো মানে ফরমেটিভ সবগুলোতে করতে হবে। যে বিষয় পড়াচ্ছেন তিনি সেই বিষয়ের ফরমেটিভ ইভ্যালুয়েশন করবেন। বলতে গেলে একাডেমিক ইয়ারে কিন্তু 9 বার। আর মার্কিংটা ওরা আরেকবার করে বলবে যখন এসএমএস পোর্টাল সম্বন্ধে ওনারা বলবেন আমাদের রিসোর্স পার্সনরা। মার্কিংটা 5 এর জন্য প্রাইমারির মতোই, মানে F1A 1B F1C করলে 20 করে 60 হচ্ছে। মোট কথা ওগুলো সবগুলোতে 20 আর 6 থেকে 8 অবধি ফরমেটিভ ইভ্যালুয়েশনের মার্ক গুলো 30 এবং আমাদের এসএমএস পোর্টাল সেই হিসেবে ক্যালিব্রেটেড করা হয়ে থাকবে। দিস ইজ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশন যথারীতি ওই যে সাবজেক্ট গুলোর নাম পড়লাম প্রত্যেকটা সাবজেক্টেই হবে, যেটা হয় সেটাই হবে আর কি। এখনো এখানেও টাইম আগের মতোই বলা আছে। সামেটিভের মার্কস 5 অবধি 20, 30, 50 করে যোগ করলে 100 হবে। 6, 7, 8 এর জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 30, ওই বিষয়ে সেকেন্ডে হবে 50, তারপরে হবে 70, এই করে 150 মার্কস হবে হচ্ছে 6 থেকে 8 অবধি সামেটিভ ইভ্যালুয়েশনে একটা বিষয়ের নাম্বার হবে 150। এবার কগনিটিভ ডোমেনে আমরা যেভাবে মাপি, ইনফ্যাক্ট কগনিটিভ ডোমেনে আমরা মাপি হচ্ছে গার্ডনার্স মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির মতো জিনিসটা, ওটাই অ্যাকচুয়ালি। ওখানেও 8টা ডিফারেন্ট মানে এক একটা বাচ্চা ধরা হয় যে হচ্ছে 8 রকমের ইন্টেলিজেন্স থাকা সম্ভব, তার মধ্যে একটা দুটোতে তাদের ইউনিক অ্যাবিলিটি থাকে। একটা বাচ্চা এরকম হতে পারে সে ভালো গান গায়, বাকি মেবি হি ইজ নট ওয়ার্ড স্মার্ট, হি ইজ নট লজিক স্মার্ট, অঙ্ক করতে পারে না, কিন্তু মিউজিক স্মার্ট। স্পেশাল ইন্টেলিজেন্স নাই, ভালো ছবি আঁকতে পারে না, খেলতে দিলে বডিলি কিনেস্থেটিক তেমন করে দেখাতে পারে না। ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ভালো হয়তো, আর হচ্ছে মিউজিক্যাল রিদমিক ইন্টেলিজেন্স এরকম হয়। কোনো বাচ্চা গাছ লাগানোতে খুব বেশি গুরুত্ব দেয়, কেউ তেমন অতটা বুঝে উঠতে পারে না গাছটা কেন লাগানো উচিত, কেন গাছটাকে অ্যাডপ্ট করা উচিত, গাছটাকে বড় করে তোলা উচিত, রোজ এসে স্কুলে জল দেবো, এরকম সবাই দেখাবে না। তা কগনিটিভ ডোমেনের যেগুলো কাজগুলো আপনাদের করতে হবে সেটা একভাবে বলতে গেলে অনেকটা সংক্ষেপ হয়ে গেল যদি আপনি গার্ডনার্স মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্স কাজে লাগান। আপনি ধরেই নেবেন কোনো বাচ্চা ওয়ার্ড স্মার্ট হবে, মানে ভার্বাল অ্যাটেইনমেন্ট, লিঙ্গুইস্টিক অ্যাটেইনমেন্ট বেশি হবে। কেউ অঙ্ক ভালো করবে, ওটাকে বলা হচ্ছে লজিক স্মার্ট আপনাদের ওই ইয়েটাতে। কেউ হচ্ছে ভালো আঁকবে, স্পেশাল ইন্টেলিজেন্স, সাজিয়ে গুছিয়ে চেয়ার টেবিল রাখতে পারে ভালো, তাকে বলা হচ্ছে পিকচার স্মার্ট। যে গান ভালো করে, মিউজিক স্মার্ট, যে ভালো খেলাধুলো, বডিলি কিনেস্থেটিক, ব্যায়াম ইত্যাদি দেখাতে পারে, বডি স্মার্ট, সেলফ স্মার্ট, পিপল স্মার্ট, নেচার স্মার্ট, এরকম সব আছে। এইটা একটা আমাদের ওই কাজটাকে সংক্ষেপ করে দেয়। যদি আমরা গার্ডনার্স মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটা মন থেকে মানি, তাহলে কগনিটিভ ডোমেনে এই যে এতবার করে আপনাকে বারবার ঢুকতে হবে, সেইখানে আপনার কাজটা একটু সহজ হবে। তেমনি করে কমিউনিকেশন যেমন আছে, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস এর মধ্যে কমিউনিকেশন একটা পার্ট, সেলফ অ্যাওয়ারনেস একটা পার্ট, কোলাবোরেটিভ থিঙ্কিং, ক্লাসিফিকেশন একটা পার্ট। তা কমিউনিকেশনে 7C আমরা খুব দেখি। 7Cটা যদি একটু আপনারা
যারা যখন মার্কিং করুন মাথায় রাখেন যে কার কমিউনিকেশন স্কিল আমি ভালো বলবো, কি কি দেখে ভালো বলবো। মিষ্টি করে কথা বলে, উচ্চারণ ভালো, কথা বোঝাতে পারে। ইনফ্যাক্ট 7টা সি আছে কমিউনিকেশনের ক্ষেত্রে। উচ্চারণটা ক্লিয়ার, কনসাইজ, কথা যখন বলে কংক্রিট বলে, একদম কারেক্ট বলে, কোহেরেন্ট বলে, একদম সামঞ্জস্যপূর্ণ, কমপ্লিট অ্যান্ড কর্টিয়াস। এগুলো সবই হচ্ছে কমিউনিকেশন স্কিলের কথা আর কি, যে 7টা সি। যাদের কমিউনিকেশন ভালো বলে মনে হবে, আচরণগত, জ্ঞানীয় ফলাফল সমূহ লিপিবদ্ধ করবেন, তখন কমিউনিকেশন স্কিল একটা ওর পার্ট। সবগুলো না দেখা গেলেও একটা এক একজনের এক একটা করে কিন্তু হয়তো লক্ষ্য করা যায়। আপনারা নিজে হাতে যখন ফিল আপ করতে শুরু করবেন ওইটা একটা বাচ্চার জন্য, বাচ্চাটাকে একটু অবজার্ভ করলে আপনারা পারবেন। এই সবই আছে আমাদের। আর সবচাইতে বড় যেটা, 3টে বার্বিক মূল্যায়নের শেষেই ইট ইজ triply authenticated by the class teacher, by the head of the institution and by the guardians. আগে আমরা কিউমুলেটিভ রেকর্ড কার্ড করতাম বিএডে, এটা অনেকটাই সেরকম। এই 35 পৃষ্ঠা 34 পৃষ্ঠার যে আপনাদের স্কুলেই থাকবে যতক্ষণ না স্কুল বন্ধ হচ্ছে, কিন্তু লিখতে হবেই রেগুলারলি, এবং সেইটা অনুযায়ী SMS পোর্টালে রেগুলারলি তুলতেই হবে। এবং যেহেতু মার্কস টার্স গুলো পাল্টে গেছে, সেহেতু একটা ট্রেনিং এর দরকার আপনাদের নিশ্চয়ই ছিল। আমি এবারে থামবো এবং এবারে কথা বলা শুরু করবে উইথ প্রেজেন্টেশন। আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন, অলরেডি একটা স্লাইড দেওয়াই আছে সামনে। কারো কারো দেখতে অসুবিধা হবে মোবাইল থেকে যারা করছেন, হাত দিয়েই একটু মাঝে মাঝে বড় করে নেবেন এটা। আর খুব ভালো হতো যদি সামনে একটা আপনাদের থাকে, মানে একটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড থাকে, তাহলে খুব ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আমি আপাতত থামছি, আমি আছি লাইনে। এবার আমি অংশুমানকে বলবো। অংশুমান, শুরু করো। আমরা মোটামুটি ভাবে স্যার সম্পূর্ণই, ডিআই স্যার সম্পূর্ণই ব্যাপারটাই আমাদের সামনে আলোচনা করে দিয়েছেন। তো আমি এখানে পার্থ প্রেজেন্ট করবে আর কি। আমি মূল বিষয় কয়েকটা বিষয়গুলোকে একটু পয়েন্ট করে বলে দিচ্ছি আর কি। স্যার কিন্তু আমাদের প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণটাই ক্লিয়ার করে দিয়েছে, তাও আমরা একটুখানি শুনে নিচ্ছি কয়েকটা পয়েন্ট আর কি। তো এই যে এতদিন পর্যন্ত আমরা যেটা করতাম সেটা কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন ছিল, যেটা আমরা 2024-এও এখনো করছি আর কি, আজকের তারিখেও করছি। আর যেটা আমরা জানুয়ারি 2025 থেকে শুরু করতে চলেছি, সেটা হচ্ছে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো এখানে 360 ডিগ্রির ব্যাপারটা আছে, এটা সম্পূর্ণ বিষয়টা আমরা তো স্যারের কাছে শুনলেন আর কি সবাই। তো সেই ব্যাপারটা শোনার পরে আমরা বুঝতেই পারছি যে 360 ডিগ্রি কেন বলা হচ্ছে, বা এটা আরো যদি আমরা যখন এটা নিয়ে সামনে রেখে কাজ করব বা এটাকে নিয়ে স্টাডি করব, তখন এই বিষয়টা আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে একটা বাচ্চার বেড়ে ওঠার সম্পূর্ণ কাহিনী, সম্পূর্ণ চিত্র আমরা এখান থেকে দেখতে পাবো। এই রিপোর্ট কার্ডটা থেকে দেখবেন একটা ফাইল আমরা এতদিন পর্যন্ত করতাম আর কি, বাচ্চাদেরকে যে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের যে একটা মার্কশিটের মতন একটা তুলে দিতাম, তো সেই ব্যাপারটা একটা কাগজে দিতাম। আর এবারে আমরা যে জিনিসটা দিতে চলেছি, মানে 2025 থেকে যেটা স্টার্ট করা হবে, সেটা হচ্ছে একটা বইয়ের মতন একটা বই। তার মধ্যে পৃষ্ঠা আছে প্রায় 34টা মতো গুনে দেখলাম। এই 34টা পৃষ্ঠা সম্বলিত একটা বই। এই বইটা আমরা 2025-এর জানুয়ারি থেকে স্টার্ট হবে, কিন্তু ইতিমধ্যেই 2024-এর জুন মাসে এবং জুলাই মাস থেকে এগুলো দেওয়া শুরু হয়েছিল সার্কেল অফিস থেকে। আমরা এটা সবাই নিয়েও এসেছিলাম। তো আপনাদের হাতের সামনে যদি এখন অ্যাভেলেবেল থাকে, স্যার যেটা বলছিলেন যে হাতের সামনে ওটা থাকলে বুঝতে সুবিধা হবে, যদিও পার্থ আমাদেরকে এখানে দেখাচ্ছে, তথাপি ওটা হাতের কাছে থাকলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যদি না থাকে তাহলে আপনারা আজকের আলোচনাটার পরেই ওটা একটা কালেক্ট করে নিয়ে একটু বাড়িতে যাবেন, অথবা আজকে স্কুলেই বসে একটু স্টাডি করবেন এবং আজ আর কালকে একটু দেখে নেবেন, নয়তো কিন্তু ব্যাপারটা আমরা ভুলে যাব। ভুলে যাবার পরে কিন্তু এটা নিয়ে আমরা রীতিমতো সমস্যার সম্মুখীন হতেই হবে, যেহেতু একেবারে প্রথম একটা নতুন জিনিস স্টার্ট হচ্ছে। আপাত দৃষ্টিতে দেখতে মনে হবে এটা আগের বছরের, মানে 2024-এর মতন জিনিসটা দেখতে, কিন্তু তার মধ্যে কিন্তু চেঞ্জেস আছে অনেকটাই। স্যার বলছিলেন মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো সেখানেও একটা চেঞ্জেস আছে। যখন আমরা মার্কসটা যখন বেড়ে যাবে, আমরা যে জিনিসটা 10-এ কাজ করতাম বা 15-তে করতাম, সেটা যদি এখন 10-এরটা 20 হয়ে যায় বা 15-টা 30 হয়ে যায়, সেটা কিন্তু আমরা সমস্যায় পড়বো। কেন আমাদের যে পরিস্থিতি আছে, বিশেষ করে গ্রামে গঞ্জের দিকে স্কুলগুলোতে, প্রত্যন্ত এলাকায়, সেখানে কিন্তু আমাদের এই ব্যাপারটাকে সম্পূর্ণটা মানে করে উঠতে আমাদের সমস্যায় মানে পড়তে হবে বা বেগ পেতে হবে। এই জন্য আমরা ভালো করে কথাগুলো শুনবো এবং আপনারা আজকেই বাড়িতে গিয়ে বা স্কুলেই ফাঁকা সময়তে এটা একটু দেখে নেবেন, স্টাডি করে নেবেন, তাহলে ব্যাপারটা একদম আজকে এখন শুনে নিলেন,
একটু বাদে দেখে নেবেন, তাহলে ব্যাপারটা মনে থাকতে সুবিধা হবে এবং জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করে দিব। আচ্ছা, এবারে দেখুন, এটা এতদিন পর্যন্ত আমরা যেটা করতাম একটা কাগজ দিতাম, এবারে আমরা একটা বইয়ের আকারে দিব। তার মানে আমরা যদি এত কাগজের যে পদ্ধতিটা আমাদের চালু ছিল, ক্লাস 1-এ একটা, 2-এ একটা, 3-এ, 4, 5, 6-এ, এই করে আমরা 8টা কাগজ পেলাম। এবার 8টা কাগজ কোনটা কোথায় হারিয়ে গেল, বাচ্চারা হারিয়ে ফেললো, এরকম একটা সমস্যা ছিল এতদিন পর্যন্ত। এবারে আর সেই ব্যাপারটা থাকবে না। এবারে কি হচ্ছে, ওই একটা বইয়ের মধ্যেই 8 বছরের একটা রিপোর্ট কার্ড আমরা পাবো এবং সেটা তার বিস্তৃতি, তার ব্যাপকতা মানে অনেকটা আর কি, বিস্তৃতি ব্যাপকতা অনেকটা। এবং সেই জিনিসটা প্রাইমারি স্কুল থেকে যখন একটি বাচ্চা ক্লাস 1-এ ভর্তি হলো, 2-এ ভর্তি হলো, 3, 4, 5-এ আসলো, 5-এ প্রাইমারি স্কুল, 5-এ আপনার প্রাইমারি স্কুল থেকে যখন যে স্কুলে 5 আছে, তাহলে সেই প্রাইমারি স্কুল থেকে যখন বাচ্চাটা 5 পাস করে বেরিয়ে গেল, 6-এ আসলো, 6-এ হাই স্কুলে আসলো, সেই সময় কিন্তু এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা স্কুল থেকে কালেক্ট করে বাচ্চা নিয়ে গিয়ে সেটা হাই স্কুলে জমা দিবে। এবং সেটা দেখার পরে হাই স্কুলের যিনি ক্লাস টিচার হবেন, ওই ক্লাস 6-এর আর কি যিনি ক্লাস টিচার হবেন, ক্লাস টিচার উনি এক ঝলকে দেখেন, যেমন আমরা একটা মাউসের ক্লিক করে সমস্ত কাজকর্মগুলো দেখে নিচ্ছি, সমস্ত কাজগুলো করছি, বিএসপিতে, এসএমএস এ, কন্যাশ্রী, ঐক্যশ্রী, মাইনরিটি স্কলারশিপ গুলো আছে, পোর্টাল গুলো আছে, এখানে আমরা সমস্ত এক ক্লিকেই কাজগুলো করি। ঠিক তেমনি এখানেও একটা মাউস ক্লিকের মতনই কাজ, জাস্ট আমরা কয়েকটা পৃষ্ঠা উল্টাবো, পৃষ্ঠা উল্টালেই ওই বাচ্চা সম্পর্কে তার বিশেষ, তার মধ্যে কোনো গুণাগুণ আছে কিনা, তার কোন জায়গাটাতে গ্যাপ রয়ে গেছিল, বা তার কোথায় সমস্যা, কোন জিনিসটাতে সে এক্সপার্ট, সে এক্সট্রাঅর্ডিনারি, তার কোয়ালিটি আছে, এই ব্যাপারগুলো ওই কয়েকটা পৃষ্ঠা উল্টালেই আমরা দেখতে পাবো। এবং এই যে ধারাবাহিকভাবে ব্যাপারটা চলবে, এই ধারাবাহিকতা রাখার জন্যই কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের অবতারণা করা হয়েছে। এবং এটা শুধুমাত্র এমনটা নয় যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু আমরাই এটা নিয়ে কাজ করি। এটা স্যার একটু আগে বলেছেন, ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্কের বিষয়টাকে মাথায় রেখে ওই নীতি অনুসারে সারা ভারতবর্ষেই জিনিসটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে আর কি। আমাদেরও আমরা হাতে পেয়ে গেছিলাম জুন জুলাই মাসে, তো সেটা 24 সাল থেকেই সেটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা যেহেতু চেঞ্জেস গুলো আছে সেই সম্পর্কে আমাদের অবগতির জন্য আমাদের আগে ব্যাপারটা নিজেদেরকে জানতে হবে, স্টাডি করতে হবে, ঠিক সেই কারণে এটাকে কিছুটা পিছিয়ে দিয়ে 2025 থেকে শুরু করা হচ্ছে। যে 34 পৃষ্ঠা সম্বলিত যে বইটা আমাদের আছে, আমাদের আলোচনার আজকে মূল বিষয়টা হচ্ছে ক্লাস 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, মানে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ক্লাস 1 থেকে 8। তার মানে কোনো বাচ্চা যদি প্রাইমারি স্কুলে পড়ছে, আর এবার পড়ার পরে সেই জিনিসটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, আর ধারাবাহিকভাবে প্রাইমারি স্কুল কমপ্লিট করে 6, 7, 8 সেইভাবে চলতে থাকবে। এবং একটাই বই থাকবে। এটা থাকবে কোথায়, মানে স্টুডেন্টরা রাখবে না স্কুল রাখবে? যার কাছেই থাকলো, স্টুডেন্টের কাছে থাকলে হারিয়ে যাবার পসিবিলিটি একটা থাকবে। যদি হারিয়ে যায় তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে কোথায় পাবো? এই জায়গাটা সবাই নোট করবেন, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে মনে করুন ক্লাস 1-এ একটা বাচ্চা পড়ে, সেই বাচ্চা যখন আমরা তাদেরকে 1 বছর ধরে এটার মধ্যে যে কাজকর্মগুলো আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। স্যার বলেছেন, আমি আরেকবার করে বলবো, সম্পূর্ণ ব্যাপারটা যখন আমরা কমপ্লিট করলাম ক্লাস 1-এর একটি বাচ্চার, একটা স্টুডেন্টের ক্ষেত্রে, এবারে সেটা স্টুডেন্টকে দেওয়ার পরে স্টুডেন্ট সেটা বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা মাকে দিয়ে সিগনেচার করিয়ে নিয়ে এসে আমাদেরকে জমা দিই। এবারে স্কুলে সেটা সংরক্ষণ করা হলো। এবার ক্লাস 2 এর ক্ষেত্রে যখন 2-এ উঠে গেল, এবার ওইটার মধ্যে আমরা পরের নেক্সট ক্লাসে চলে যাবো রিপোর্ট কার্ডের মধ্যে। সেখানে গিয়ে আমরা ক্লাস 2টা সম্পূর্ণ নোট করলাম, কি অবজারভেশন করলাম, কি হলো না হলো সমস্ত কিছু ওখানে রিপোর্ট দিলাম। সেটা আবার বাচ্চা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবার সে পরে এসে স্কুলকে জমা করে দিয়ে গেল। এইভাবে জিনিসটা চলতে থাকে। এবারে কোনো ক্ষেত্রে যদি কোনো বাচ্চা হারিয়ে ফেলে, মিসিং হয়ে যায় কোনো কারণে, তাহলে আমরা সেটা কোথায় পাবো? তা আমাদেরকে প্রথমেই ক্লাসে প্রথম থেকেই এটা নিয়ে আলোচনা করতে হবে, যেটা কোনো মতেই যাতে হারিয়ে না ফেলে কেউ। বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড এগুলো হারিয়ে ফেলে না। সুতরাং ওটা যদি হারিয়ে না ফেলে, তাহলে এটা তো একটা বইয়ের আকারে দেওয়া হচ্ছে, এটা তো কখনোই একটা পৃষ্ঠা হিসাবে দেওয়া হচ্ছে না, একটা পেজ না, A4 সাইজের পেজ নয়। সুতরাং এটা হারিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। এবং যদি আমরা এটা নিয়ে বাচ্চাদেরকে ভালো করে ক্লাসে আলোচনা করতে পারি, তাহলে এটা হারিয়ে যাওয়ার পার্সেন্টেজকে আমরা 0%-এ নামিয়ে আনতে পারবো। যদি কোনো ক্ষেত্রে মিসিং হয়ে গেল বা হারিয়ে গেল, সেক্ষেত্রে আমরা এটা ডুপ্লিকেট কপি কিভাবে তৈরি করব? তার জন্য অবশ্যই আমাদেরকে ক্লাসে, মানে স্কুলে রেজিস্টার মেনটেন করতে হবে। যিনি নোডাল টিচার থাকবেন, যিনি ক্লাস টিচার থাকবেন, যেমন
যেমন আমরা করে থাকি যে রেজিস্টার মেনটেন, এখনো 2024 সালে 23 সালে আমরা যেটা করেছি বা তার আগের বছরগুলোতে আমরা করেছি যে আমাদের একটা ইভ্যালুয়েশন রেজিস্টার থাকে, সেই রেজিস্টার যেমন মেনটেন করেছি আমরা এক্ষেত্রেও তাই করব। এবং স্যার এটাও বলেছেন যে আমরা প্রশ্ন আসবে তাহলে এসএমএস পোর্টালটা কি হবে, এসএমএস পোর্টালে কি আর মার্কস এন্ট্রি করতে হবে না? না, এমনটা তো নয়, মার্কস এন্ট্রি তো আমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে এসএমএস পোর্টালে এখন যেমন আছে এটা তো চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, এসএমএস পোর্টাল তখন সেটা ডিজাইন করে দেওয়া হবে নতুন করে, মানে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেমনটা আছে এমনটা করে ডিজাইন করে দেওয়া হবে। তাহলে আমরা আমরা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করব, স্কুলে একটা রেজিস্টার মেনটেন করব, প্লাস হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা আমরা তৈরি করব, বাচ্চাদেরকে দেব, আবার স্টুডেন্টরা আমাদেরকে এটা ফিরিয়ে দিয়ে যাবে। এবার তাহলে যদি প্রশ্ন আসে তাহলে রেজাল্ট হিসাবে বাচ্চারা কি পাবে, স্টুডেন্টরা কি পাবে রেজাল্ট হিসাবে, এটা তো আমাদের কাছে এখনো পরিষ্কার নির্দেশ আমরা কিছু পাইনি। তথাপি আমরা এটা বুঝে নিতেই পারছি, যখন আমরা এসএমএস পোর্টাল মার্কস গুলো এন্ট্রি করছি সেখান থেকে তো আমরা অনলাইন জেনারেটেড একটা মার্কশিট তো পেয়ে যাচ্ছি, একটা মানে মার্কশিট, তখন আর মার্কশিট বলা যাবে না, তখন সেটা বলতে হবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, আমরা তো একটা পেয়ে যাচ্ছি সেখান থেকে। যেমন আমরা 24 সালে এখন আজকে কালকে পরশুদিন করে বাচ্চাদের হাতে তুলে দেবো, তো এই জিনিসটা আমরা আগামী বছরও তাই করব, যে আমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডাউনলোড করবো, বাচ্চাদেরকে দিয়ে দিলাম, সেটা বাচ্চারা বাড়িতে নিয়ে গেল, সেটা আর ফেরত দিতে হবে না, কিন্তু এই জিনিসটা ফেরত দিতে হবে। এটা হচ্ছে ওই এক ক্লিক করে, যে আমরা যেমন এক ক্লিককে সব দেখতে পাই, মাউসের কয়েকটা ক্লিক করে সমস্ত পোর্টাল সম্পর্কে জানতে পারি, তেমনি এটার কয়েকটা পৃষ্ঠা উল্টালেই আমরা আগের ক্লাসের কি পজিশন ছিল বাচ্চাটির, সে তার দুর্বলতা, তার সবলতা, সেই সমস্ত ব্যাপারটা ক্লাস টিচার জেনে যাবেন, তার বিশেষ কি গুণাগুণ আছে। এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমাদের মানে মূল ব্যাপারটা ছিল আর কি, যে এটা আমরা কোন ক্লাস থেকে হবে, সেটা কিভাবে 5 থেকে অন্য একটা স্কুলে চলে গেলে সেটা কিভাবে ট্রান্সফার হবে। সুতরাং এই আলোচনাটা আমাদের গেল। আমাদের মূলত 7টা কম্পোনেন্ট আছে, এই 7টা কম্পোনেন্টের উপরেই আমাদের মূল আলোচনাগুলো আমাদের চলবে। তো এই 7টা কম্পোনেন্টের মধ্যে প্রথমটাই আছে হচ্ছে বায়োডেটা। বায়োডেটা পার্থ 2 নম্বর স্লাইডে চলে আসো, আপনারা হাতের সামনে রিপোর্ট কার্ড থাকলে ওটা খুলুন, আর নয়তো কম্পিউটার স্ক্রিনে, মোবাইল স্ক্রিনেও দেখতে পাবেন, একটু পিন করে নিয়ে বড় করে নিন জিনিসটাকে। এখানে দেখুন আমাদের প্রথমটা হচ্ছে বায়োডেটা। এটার মধ্যে কি দিতে হবে, স্টুডেন্টের ডিটেলসটা দিতে হবে, নামটা লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, বিএসপি আইডি, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদি ইত্যাদি আমরা লিখে দিলাম। এটা হচ্ছে বইটার প্রথম পৃষ্ঠাটা, রিপোর্ট কার্ডের প্রথম পৃষ্ঠাটা এটা থাক। যখন বাচ্চা ক্লাস 1 থেকে 2 এ চলে গেল, বা আমাদের ক্ষেত্রে 5 থেকে 6 এ চলে গেল, আপনি দেখবেন ওই রিপোর্ট কার্ডটা যদি আপনি খোলেন তাহলে দেখতে পাবেন যে উপরের যে পেজটা আছে সেখানে একটা ডিটেলসটা রয়ে গেল, বাচ্চা কোন ক্লাসে ভর্তি হলো, ছবি ছাপা সমস্ত কিছু থাকলো, সেটা আমরা দেখে নিলাম। এবং তখন যখন আমরা সেই প্রথম পৃষ্ঠা থেকে যখন আমরা সেকেন্ড পেজে যাচ্ছি ক্লাস 1 এর জন্য, তখন সেখানে বাচ্চা ক্লাস 1 এর ডিটেলসটা আমি লিখলাম, তার পরের বছর ক্লাস 2 এর ডিটেলসটা লিখলাম, তারপরের বছর ক্লাস 3 এর, এভাবে চলতে থাকে। একটা বাচ্চা জমা দিয়ে গেল, আমরা বাচ্চাদের ছবি দেখেই পরে বুঝতে পারবো। সেক্ষেত্রে আপনারা কিছু ক্ষেত্রে শর্ট করার জন্য জিনিসটাকে কিছু মার্ক করে রাখলেন, কোনো কালার দিয়ে রাখলেন, সেটা একটা বিষয় হতে পারে। তো প্রত্যেকটা ক্লাসের 4টা করে পেজ আছে, এই 4টা করে পেজ নিয়ে আমাদের কাজটা করতে হবে। প্রত্যেকটা ক্লাসের 4টা করে পেজ। 4 নম্বর পেজটা যখন 5 এর আমি 4টা পেজের কাজ কমপ্লিট করলাম, 5 নম্বর পেজটাতে 6 শুরু হয়ে গেল, ক্লাস 6 স্টার্ট হয়ে গেল। ওখানে আবার বাচ্চার ডিটেলস দিতে হবে, নাম, ছবি, ফোন নাম্বার, বিএসপি আইডি ইত্যাদি ইত্যাদি দিতে হবে। আবার 6 এ আমরা 4টা ক্লাসের কাজ করব। 5 নম্বর পেজে যখন চলে যাব ক্লাস 7 স্টার্ট হয়ে গেল, আবার ওখানে বাচ্চার বায়োডাটা দিতে হবে। আবার যখন 7 এর 4টা ক্লাসের কাজ কমপ্লিট করলাম, চলে গেল ওটা ক্লাস 8 এ, 5 নম্বর পেজেই থাকবে ক্লাস 8, সেখানে বাচ্চার ডিটেলসটা আবার দিয়ে দিলাম, দিয়ে আবার আমরা 4টা পেজের মধ্যে। এবারে দেখুন এখানে আপনারা স্ক্রিনের দিকে একটু তাকাবেন, বায়োডাটার ব্যাপারটা স্লাইড নাম্বার 16তে আমরা চলে আসি, যে স্লাইড নাম্বার 16তে দেখাচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন। অর্থাৎ স্লাইড 16তে চলে ফরমেটিভ ইভালুয়েশন। ফরমেটিভ ইভালুয়েশনের সাথে আমরা 2014-15 সাল থেকেই পরিচিত, তখন থেকেই আমরা ফরমেটিভ এবং সামেটিভ নিয়ে কাজ করছিলাম। স্যার যেটা বলছিলেন এখানে কতগুলো ডোমেইন আছে, সেগুলোর উপরেই আমাদের মূল ফোকাসটা রেখে, বা 21 শতকের যে লাইফ স্কিল গুলো আছে সেটাকে ভিত্তি করে, সেটাকে সামনে রেখেই এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে এক ও অভিন্ন একটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি হয়েছে, এবং কোথাও চালু হয়েছে বা চালু হতে যাচ্ছে। তো এই ফরমেটিভ ইভালুয়েশন গুলো আমরা মানে কিভাবে কোন সাবজেক্টের উপরে করব, এবং কোন কোন সাবজেক্ট ওয়াইজ তার নাম্বার কত হবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কত হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমরা এবারে বলবো। এবং এই ফরমেটিভ ইভালুয়েশনটা আমরা কি কি প্যারামিটারের তার মধ্যে আমাদের দেখতে হবে, বা কি ইন্ডিকেটরের উপরে আমরা কাজ করব, বা কোন কোন টপিকের উপরে আমরা কাজ করব। দেখবেন এখানে যেটা ডিজাইন করে দেওয়া আছে, আমরা
যেভাবে আমাদেরকে গাইড করে দেওয়া আছে, গাইড করা হচ্ছে, এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে যে প্যারামিটার গুলো আছে, যে ইন্ডিকেটর গুলো আছে, সেগুলো সবকটাই এর মধ্যে চলে আসবে, সবকটাই আমরা কভার করে ফেলতে পারবো। যেমন স্যার বলছিলেন যে ফরমেটিভের ক্ষেত্রে আমরা প্রতি মাসের তৃতীয় সপ্তাহে আমরা একটা করে ফরমেটিভ ইভালুয়েশন নিতে পারি প্রত্যেকটা ক্লাসের। 5, 6, 7, 8 এর ফরমেটিভ ইভালুয়েশন আমাদেরকে নিতে পারি না, নিতে হবে বা নিতে বলা আছে। এবার এই ফরমেটিভ ইভালুয়েশন কোন কোন সাবজেক্টের হতে পারে? বাংলার হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 5 এর ক্ষেত্রে, আওয়ার এনভায়রনমেন্ট মানে আমাদের পরিবেশ যে সাবজেক্টটা আছে, অথবা ম্যাথ আছে, ম্যাথের উপরে হতে পারে। সব সাবজেক্টের উপরে আমাদেরকে ফরমেটিভ ইভালুয়েশন নিতে হবে। আমরা কি কি টপিকের মধ্য দিয়ে এই ফরমেটিভ ইভালুয়েশনটা প্রতি সপ্তাহে, প্রতি মাসের তৃতীয় সপ্তাহে আমরা করতে পারি? যে একটা টপিক হতে পারে ভাইবা, যে আমরা আগে যেমন আমাদের সময় ওরাল পরীক্ষা হতো, এখন সেটাকেই বলা হচ্ছে ভার্বাল টেস্ট আর কি। তো সেই ভাইবার মাধ্যমে আমরা একটা ওরালের মতো নিতে পারি। সেখানে বাচ্চারা মুখস্থ পড়াশোনা করে আসবে, মুখস্থ করে আসবে, ওরা যদি বলতে পারে খুব আগ্রহী হবে। তো ভাইবা আমরা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে যেতে পারি, কিছু মডেল তৈরি করার মধ্য দিয়ে যেতে পারি আমরা। এছাড়া কিছু রিটেন কোশ্চেনিয়ার আছে, সেই রিটেন কোশ্চেনিয়ার গুলো আমরা বাচ্চাদেরকে দিয়ে করাতে পারি, অথবা প্রজেক্টের সাহায্য নিতে পারি। প্রজেক্ট ওয়ার্ক যেগুলো থাকে, এটা আমরা প্রতি মাসের তৃতীয় সপ্তাহে প্রতিটা সাবজেক্টের উপরে যেগুলো গাইড করে দেওয়া আছে, মানে আমাদের যে সাবজেক্ট গুলোর উপরে সামেটিভ হয়, সেই সাবজেক্ট গুলো বলা আছে, মানে এখন আমরা 2024-এ যেগুলো করছি সেগুলোর উপরেই করতে হবে। তো আমরা কি করব, তৃতীয় সপ্তাহে একটা করে ফরমেটিভ ইভালুয়েশন বাচ্চাদের নেব, এবং চতুর্থ সপ্তাহে এটার উপরে একটা রেমেডিয়াল ক্লাস হবে, যে সেক্ষেত্রে কার কোথায় কি দুর্বলতা ছিল, কোথায় ভুল ত্রুটি ছিল, সেটা নিয়ে আমরা একটা রেমেডিয়াল ইভালুয়েশন অথবা রেমেডিয়াল ক্লাসের মতন ব্যবস্থা করবো। এবারে দেখুন, আমরা ফরমেটিভ ইভালুয়েশন যখন শুরু হয়েছিল আমাদের 2014 বা 15 সালে, সে সময় আমরা প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশন যেমন ছিল 20-20-20, মানে ফার্স্ট ফরমেটিভে আমরা সব 20 করে নাম্বারগুলোকে 20-র মধ্যে সবকিছু হতো, এবং লাস্টে সব মিলিয়ে আমাদের সেটা ছিল 60 × 5 300-300-র মধ্যে মার্কিংটা হতো। এই 300 করে চলছিল, 300 করে চলতে চলতে 2022-এ যতদূর সম্ভব SMS পোর্টালে আমরা খুলে দেখলাম যে এটা 250-র মধ্যে করে দেওয়া হয়েছে, মানে 10-20-20, মানে 20-20 40 আর 10-50, 50 × 5 মানে 250। এই 250-র উপরে তখন আমাদের 5টা করে ইন্ডিকেটর ছিল, ওই অংশগ্রহণ করলো কিনা, সহানুভূতি, সমানুভূতি, এই যে এরকম 5টা ইন্ডিকেটর ছিল। এই 5টা ইন্ডিকেটরের উপরে আমরা এই মার্কিং গুলো করতাম, সেটা 300-তে, তারপরে সেটা হয়ে গেল 50। আমরা খাতার মধ্যে বেশ কিছু স্কুল থেকে সবাই আমরা এরকম বলছিলাম বা আলোচনা হচ্ছিল যে আমরা এখন কি করব, সবগুলোতে হোয়াইটনার দিতে হলো, হোয়াইটনার দিয়ে আবার ওগুলোকে মুছে দিয়ে আবার নতুন করে 250-র মধ্যে মার্কিং করতে হলো, এরকম একটা সমস্যা আমাদের হয়েছিল মাঝে। এবারে দেখুন, এবারে যদি আমরা দেখতে বসি তাহলে দেখবো যে যদি আমি ক্লাস 5-এরটাই ধরে নিচ্ছি, ক্লাস 5-এর ক্ষেত্রে আমরা ফরমেটিভ ইভালুয়েশন যেটা আছে আর কি, তো 3টে পর্বে হবে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, যেটা আমরা 2024-এও এবছরও করলাম। তো প্রথম পর্বটাকে বলছে F1A। এই F1 মানে বুঝতেই পারছেন, ফরমেটিভ 1, ফরমেটিভ 2, ফরমেটিভ 1B, 1C, মানে প্রথম পর্বটাকে ধরে নিচ্ছে, মার্ক করা হচ্ছে A দিয়ে, দ্বিতীয় পর্বটা মার্ক করা হচ্ছে B দিয়ে, আর তৃতীয় পর্বটা মার্ক করা হচ্ছে C দিয়ে। তাহলে F1A মানে ফরমেটিভ 1 হচ্ছে এটা কোনটার? প্রথম পর্বের A পর্বে, পরেরটা হচ্ছে ফরমেটিভ 1B, এটা প্রথম পর্বের সেকেন্ড পার্টটা। এরকম করে দেওয়া জিনিসটা আছে, নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে। তো আমাদের ক্ষেত্রে যেমন ছিল 10-20-20, লাস্ট আমরা 2024-এও যেটা করছি 10-20-20, এবারে সেটা দেখবেন 25 সাল থেকে যেটা আবার সেই পুরোনো জায়গাতে ফিরে আসছে। তবে এটা ক্লাস টু ক্লাস এটা ভ্যারি করবে, যে প্রত্যেকটা ক্লাসের যে সেম হয়ে যাবে এমনটা নয়। ফরমেটিভে আছে 20-20-20। আচ্ছা, এবারে তাহলে আমাদের প্রথম পর্বে 3বার আমাদেরকে নাম্বার দিতে হচ্ছে, মার্কস এন্ট্রি করতে হবে। 3টে পর্বে মানে টোটাল একাডেমিক ইয়ারে আর কি, একাডেমিক সেশনে আমাদের 9বার, টোটাল 9বার মার্কস এন্ট্রি করতে হবে, এবং প্রতিটা পর্বেই, প্রতিটা পার্টে আমাদের থাকছে কত করে? 20 নম্বর করে। আচ্ছা, এবার কোন কোন সাবজেক্টের উপরে হবে সেগুলো আমাদের এখানে 17 নম্বর স্লাইডে দেখুন দেওয়া আছে, ক্লাস 1 থেকে 8 অব্দি। 5-এর আমাদের টোটাল সাবজেক্ট আছে 5টা, এই 5টা সাবজেক্টের উপরে কিন্তু এই ফরমেট আমাদেরকে নিতে হবে। আচ্ছা, 6-এর ক্ষেত্রে আছে 7টা সাবজেক্ট, সেই 7টার উপরে নিতে হবে। 7, 8, 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টের উপরে নিতে হবে প্রতি মাসের তৃতীয় সপ্তাহ করে। তৃতীয় সপ্তাহে হবে ওই ভাইবা টাইবা এই সমস্ত হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এ সমস্ত হবে, কোশ্চেনিয়ার, আর 4th উইকে একটা রেমেডিয়াল ক্লাস, এভাবে চলতে থাকবে। আচ্ছা, তাহলে একটা ক্লাসের 4টা পেজ নিয়ে আমাদের কাজটা করতে হবে। তো প্রথম পেজে আমাদের চলে যাচ্ছে হচ্ছে বায়োডেটার ব্যাপারটা, মানে যেখানে আমরা স্টুডেন্টের ডিটেলসটা লিখে দিলাম। পেজে আসবে যেটা, সেকেন্ড পেজে আসবে ফরমেটিভ ইভালুয়েশন, যেটা আমরা আলোচনা করলাম।
আর সেকেন্ড পেজের নিচের দিকেই আমরা পেয়ে যাব সামেটিভ ইভালুয়েশন। এই সামেটিভ যদি আপনাদের সামনে রিপোর্ট কার্ডটা থেকে থাকে, আপনারা ক্লাস 5 এরটা একটু খুলে নিয়ে সামনে বসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার সামেটিভ ইভালুয়েশনের মধ্যেও দেখুন, আমরা সামেটিভ ইভালুয়েশন ক্লাস 5 এর ক্ষেত্রে আমাদের সামেটিভ ফার্স্ট সামেটিভে কত মার্কসে পরীক্ষা হয়েছিল? 10-এর মধ্যে পরীক্ষা হয়েছিল। ক্লাস 5-এ প্রথম সামেটিভ হয়েছিল আমাদের 10-এর মধ্যে, 6, 7, 8-এ হয়েছিল আমাদের 15-এর মধ্যে। এবারে দেখুন ক্লাস 5-এ যেটা হলিস্টিক রিপোর্ট কার্ডে বলা হচ্ছে, ক্লাস 5-এ যেটা আমরা 10-এ পরীক্ষা নিয়েছিলাম সেটা দ্বিগুণ হয়ে গেল, 20-তে পরীক্ষা হচ্ছে, মানে পরীক্ষা শুরু হবে 20। এবার ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভটা ছিল আমাদের 20-তে, সেই 20টা হয়ে গেছে 30-এ। দেখুন সেকেন্ড সামেটিভটা হয়ে গেল 30, আর থার্ড সামেটিভটা আমাদের ছিল 50, সেই 50টা কোনো চেঞ্জ আসেনি, তার সেটা সেমই আছে, আগের বছরের মতনই আছে, মানে 24 সালের মতনই আছে। আবার 6-এর ক্ষেত্রে যদি আসি আমরা, 6-এর ক্ষেত্রে ফার্স্ট সামেটিভটা কততে ছিল? 15-তে ছিল, সেটা দ্বিগুণ হয়ে 30 হয়ে যাবে। আর সেকেন্ড সামেটিভটা 6-এ ছিল 25, সেটাও দ্বিগুণ হয়ে গেল 50। আর 3 নম্বর সামেটিভ, থার্ড সামেটিভটা, সেটা পরিবর্তন হয়নি, 70-এ আমাদের এবছরও হচ্ছে, আগামী বছর 2025-এ রিপোর্ট কার্ডেও আমাদের 70-এই নিতে হবে। তাহলে নাম্বারটা যখন দ্বিগুণ হয়ে গেল, প্রথম সামেটিভ এবং দ্বিতীয় সামেটিভের নাম্বার দ্বিগুণ হয়ে গিয়ে টোটাল কত মার্কস আমাদের আসলো? টোটাল কত মার্কসের সামেটিভটা হবে? 150 নম্বরে, এক একটা সাবজেক্ট 150 নম্বরে হবে। কিন্তু 2023-এ, 24-এ, 22-এ আমরা কতর মধ্যে পরীক্ষা নিয়েছিলাম? টোটাল সামেটিভটা 110 করে। আপনারা মনে করে দেখুন, আমরা যেটা এখন মার্কশিটের কাজ করছি এবছরে, আজকালকে করছি আর কি মার্কশিটের কাজ, সেটা কিন্তু 110-এর মধ্যে আমরা নাম্বারটা দিচ্ছিলাম। এবারে আমাদের সেটা দিতে হবে 150 করে। তো এই হচ্ছে আমাদের ফরমেটিভের কাজ, সামেটিভের কাজ। এবার সামেটিভ কোন ক্লাসে হবে সেটাও পিপিটির মধ্যে, এই স্লাইডগুলোর মধ্যে দেওয়া আছে। এই স্লাইডটা আপনাদেরকে পরে শেয়ার করে দেওয়া হবে। এটা আছে আপনার 18 নম্বর স্লাইডে। প্রত্যেকটা স্লাইডে কতগুলো করে, কত নাম্বারে পরীক্ষাগুলো হবে, সামেটিভ কত নাম্বারে, ফরমেটিভ, সব ডিটেলসটা দেওয়া আছে। এবারে তাহলে আমাদের যে মানে 4টা পেজে 4 ধরনের কাজ আছে। একটা বায়োডেটার কাজ আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে ফরমেটিভ ইভালুয়েশন, সারা বছর ধরে আমরা বাচ্চাদের মধ্যে যা যা অবজার্ভ করলাম সেগুলো সম্পূর্ণটা তুলে ধরলাম। সামেটিভ পরীক্ষা হলো, সেই পরীক্ষা বলা যাবে না যদিও, সামেটিভ হলো, সেই সামেটিভ 3টে সামেটিভ হলো। 3টা সামেটিভের আমরা সবকিছু নাম্বারগুলো এখানে বসালাম, যা যা ওয়াচ করলাম সব দেখলাম, অবজার্ভ করলাম, সব দিয়ে দিলাম। এবারে হচ্ছে লাস্ট আমাদের যেটা কাজ, এই যে লার্নিংটা চললো আর কি সারা বছর ধরে, এই লার্নিং এর ক্ষেত্রে যে এই যে বলছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, স্যার যেটা বলছিলেন আর কি, কগনিটিভ ডোমেন মানে জ্ঞান স্তরীয় বা জ্ঞানমূলক বলা যেতে পারে, কিছুটা জ্ঞান বিষয়ক যে ব্যাপারটা আছে, সেখানে আমাদের 7টা ইন্ডিকেটর এখানে দেওয়া আছে। আমরা ফরমেটিভের ক্ষেত্রে আমাদের 3টে ফরমেটিভ হচ্ছে, এই 3টে ফরমেটিভের মধ্যে আমরা এই 7টা ইন্ডিকেটর নিয়ে কাজ করব। অর্থাৎ এখানে প্রথম ইন্ডিকেটরের কথা বলা হচ্ছে যে বুদ্ধিমত্তার বৈচিত্র্য, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। এই একটা বাচ্চার মধ্যে আমরা কি ওয়াচ করলাম, তার বুদ্ধির লেভেলটা কি দেখলাম আমরা ফরমেটিভ 1-এ, সেটা আমরা এখানে বসিয়ে, ফরমেটিভ 2-তে কি দেখলাম সেটা বসাবো, ফরমেটিভ 3-তে সে যদি আরেকটু ভালো এগিয়ে থাকে তাহলে সেটা আমরা বসালাম, যদি একই থাকে তাহলে সেটাও আমরা বসিয়ে দিলাম। এর পরের ইন্ডিকেটর আছে আগ্রহের ক্ষেত্র, এরিয়া অফ ইন্টারেস্ট। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্বে একটা বাচ্চার দুটো বিষয় নিয়ে আগ্রহ, তৃতীয় পর্বে হয়তো বা দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে তার হয়তো ইন্টারেস্টের বিষয়টা আরো বেড়ে গেল, আর যে সেটা আমরা এখানে নোট করব। মনোভাব, পজিটিভ অ্যাটিটিউড তার তৈরি হলো কিনা, এক্সেপশনাল কিছু অ্যাবিলিটি আমরা তার মধ্যে পেলাম কিনা, ফিচার্স অফ অ্যাংজাইটি, লার্নিং গ্যাপ। দেখবেন অনেক বাচ্চারা আমাদের অ্যাবসেন্ট থাকে, যে একটা বাচ্চা প্রথম পর্বে হয়তো 1 মাস অ্যাবসেন্ট রয়ে গেল, তাহলে 1 মাস যদি অ্যাবসেন্ট রয়ে যায় তার একটা গ্যাপ রয়ে গেল, সুতরাং তার শিক্ষণের ক্ষেত্রে কিছু তো প্রবলেম আসবেই, সেটা সম্পূর্ণ সে ধারাবাহিকতাটা নষ্ট হলে যেটা হয়ে থাকে আর কি। তো সেখানে যদি লার্নিং গ্যাপ থাকে সেটাও আমরা এখানে নোট করব। তারপরে আছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ, যে তার বিশেষ কোনো কিছু একটা শিখতে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা নোট করব। আচ্ছা, এটা গেল একটা হচ্ছে বিষয়, যে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন। আর আরেকটা হচ্ছে যে এই যে লার্নিংটা যে বাচ্চাদের হলো আর কি, তাদের কোন জায়গাটা ইন্টারেস্ট আছে, কোন জায়গাটাতে তাদের বুদ্ধিমত্তা কতটা তারা নিতে পারছে, কোথাও গ্যাপ রয়ে গেল কিনা, এটার উপর কি পরিবর্তনগুলো আসবে, তার আচার আচরণের পরিবর্তন তো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে 4 নম্বর পেজের ব্যাপারটা থাকবে, হচ্ছে এটাই যে তার গুণগত পরিবর্তন কি আসলো সেটা। এখানে আছে 10টা ইন্ডিকেটর, যেমন হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, তার সেলফ অ্যাওয়ারনেস তৈরি হলো কিনা, যোগাযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিল তার তৈরি হলো কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিং সে করতে পারছে কিনা, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং তার হচ্ছে কিনা, ডিসিশন নিতে পারছে কিনা। এবারে দেখবেন আমরা
এই 2024-এই বলুন 23-এ বলুন, আমরা কিন্তু ফরমেটিভের ক্ষেত্রে কিছুটা গড় অ্যাভারেজ করে কিছুটা নাম্বার বসিয়ে দিই, বা ওইখানে আমাদের কি করতে হবে সম্পূর্ণটা আমাদের ভালো করে জানাও নেই। মাঝখানে একটা ট্রেনিং শুরু হয়েছিল, পরে সেই ট্রেনিংটা পরে কমপ্লিট হয়নি, ওই জন্য আমরা বুঝতেও পারিনি। বা পিকক কার্ডের একটা ব্যাপার ছিল, পিকক কার্ড তো সেভাবে চালুই হলো না। কিছু কিছু জেলাতে পিকক কার্ড নিয়ে কাজ হয়েছিল। যাই হোক, তা আমরা যখন লার্নিং এর যে যখন আমরা ইন্ডিকেটর গুলো ফিল আপ করছিলাম লার্নিং রিলেটেড আর কি, যে একটা বাচ্চার আগ্রহ দেখা যাচ্ছে আগ্রহের ক্ষেত্র খুব কম, তারা একটা জিনিস নিয়ে আগ্রহ, শুধু মোবাইল দেখতে ভালোবাসে। আর একটা বাচ্চার লার্নিং গ্যাপ দেখাচ্ছি বছরে 1 বছরের মধ্যে 7 মাসই তার লার্নিং গ্যাপ, সে আসেইনি, স্কুলেই আসেনি 7 মাস। তাহলে সেই বাচ্চার যখন আমরা তার আচরণের পরিবর্তন অবশ্যই ঘটবে। এবার দেখা যাচ্ছে আমরা আগের পেজের সাথে পরের পেজের আর সামঞ্জস্য না রেখে সেই কিছু গড় করে কিছু বসিয়ে দিলাম। দেখা যাচ্ছে সে ক্রিটিক্যাল থিঙ্কিং 7 মাস স্কুলে না এসে সে ক্রিটিক্যাল থিঙ্কিং খুব ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে, অথবা কমিউনিকেশন স্কিল তার ব্যাপক উন্নত হয়ে গেছে, 7 মাস স্কুলে আসেনি। এমনটা যাতে না হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ এই যে কার্ডটা আছে, এই পুস্তকটা আছে, বইটা আছে, এই হলিস্টিক রিপোর্ট কার্ড, এই কার্ডটা কিন্তু একটা স্কুল থেকে আর একটা স্কুলে ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে ক্লাস 1-এর ক্ষেত্রে একটি বাচ্চার সবগুলোই উল্টো পাল্টা করে দেওয়া আছে, ক্লাস 2 এর ক্ষেত্রে আবার সবগুলো মানে মানে ভালো হয়ে গেল আর কি। কোনটা দেখলে বোঝা যাবে। সেক্ষেত্রে আমরা যে কাজ করতে গিয়ে গোজামিল চালিয়েছি বা জল মিলিয়ে দিয়েছি আর কি, এই ব্যাপারটা যাতে ধরা না পড়ে, সেক্ষেত্রে আমাদের মানে মান সম্মান হানি হওয়ার বিষয় থাকবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এবার এই আচরণ যে পরিবর্তনগুলো আসবে, তার মধ্যে আমরা যেটা লক্ষ্য করলাম সারা বছর ধরে 10টা ইন্ডিকেটরের উপরে নাম্বার বসিয়ে দেবেন, ফরমেটিভ 1, ফরমেটিভ 2, ফরমেটিভ 3। আচ্ছা, এবারে চলে আসলে হচ্ছে লাস্ট পার্টের মধ্যে হচ্ছে অথেন্টিকেশন করাতে হবে, অথেন্টিকেশনের ব্যাপার থাকবে। এখানে তিনজন মূলত, এটা বাচ্চার কাছে, বাচ্চার বাড়িতে নিয়ে গিয়ে সাইন করিয়ে আবার নিয়ে আসবে। যে করালো আর কি, গার্জিয়ানকে দিয়ে, পিতা মাতাকে দিয়ে, বাবা মাকে দিয়ে, এই বাবা মায়ের ব্যাপারটা মানে এটা বাচ্চাদেরকে বলতে হবে যাতে এটা বাড়িতে নিয়ে গিয়ে হারিয়ে না ফেলে, আবার ফেরত নিয়ে আসতে হবে। তাহলে গার্জিয়ানরা এখানে সাইন করে দেবেন, এবং এটা কিন্তু বছরে 3 বার চলবে। এই বাচ্চারা বাড়িতে নিয়ে যাবে এবং ফেরত নিয়ে আসবে, এটা কিন্তু 3 বার চলবে। ফার্স্ট সামেটিভের পরে একবার ক্লাস টিচার সমস্ত কিছু এন্ট্রি করে দিয়ে সাইন করে দেবেন, তারপরে বিদ্যালয় প্রধান সাইন করবেন, তারপরেই বাচ্চারা বাড়িতে নিয়ে গিয়ে বাবা এবং মাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবে। সেকেন্ড সামেটিভের পরেও একই ঘটনা ঘটবে, 3 জনের কাছে ব্যাপারটা ঘুরে আবার নিয়ে আসবে স্কুলে, এবং 3 নম্বর সামেটিভের ক্ষেত্রেও তাই, এবং 3 নম্বর সামেটিভের পরে সেটা স্কুলে সংরক্ষণ করা হবে। পরের বছর যদি স্কুল চেঞ্জ হয় তাহলে নতুন স্কুলে সেটাকে ট্রান্সফার করে দেওয়া হবে আর কি। এটার সারসংক্ষেপ তৈরি করি, 34 পৃষ্ঠার একটা বই এটা 2025। প্রতিটা ক্লাসের জন্য 4টে করে পেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথম পেজে থাকবে বায়োডেটা, এটা আমরা ফিল আপ করবো। তারপরের পেজে থাকবে ফরমেটিভ এবং সামেটিভ সংক্রান্ত বিবরণ, যেগুলো আমরা অবজার্ভ করব, মাসের 3য় সপ্তাহে পরীক্ষা নেব, এ সমস্ত করব। 3 নাম্বার পেজে থাকবে হচ্ছে যে লার্নিংটা তার হলো, সেটার জ্ঞানমূলক তার যে ইন্ডিকেটর গুলো আছে সেটার উপরে মার্কিং করব, আমরা নাম্বার দেব। এবং 4 নাম্বার পেজে থাকবে যে তার যে আচরণগত পরিবর্তনকে 10টা ইন্ডিকেটর দিয়ে বা 10টা প্যারামিটার দিয়ে আমরা মাপবো। এই 10টা প্যারামিটারের উপরে আমরা মার্কিং করব। তারপরে ক্লাস টিচার সাইন করবেন, বিদ্যালয় প্রধান সাইন করবেন, তারপরে বাচ্চারা সেটা বাড়িতে নিয়ে গিয়ে পিতামাতাকে দিয়ে সাইন করিয়ে স্কুলে ফেরত নিয়ে আসবেন। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা, এটা হারিয়ে যাতে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। SMS পোর্টালেও আমরা এন্ট্রি করব, স্কুলেও রেজিস্টার মেনটেন করব, এবং এই কার্ডটাও এসে আমাদের কাছে হয়তো ক্লাস 8-এ আমাদের স্কুলেই রয়ে যাবে, অথবা 8-এর ক্ষেত্রে গিয়ে আমরা বাচ্চাদেরকে এটা দিয়ে দিতে পারি, মানে পার্মানেন্টলি দিয়ে দিতে পারলাম। তখন 8-এর পরে তো সে 9-এ উঠে গেল, 8 অব্দি এটার বিচার বিবেচনা চলবে আর কি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। এ সংক্রান্ত আরো নির্দেশ কিছু আসতে পারে বা আসবে আগামীতে, তো সেগুলো পরবর্তীতে যখন আসবে তখন আমরা আলোচনা করতে পারবো। আজকে মূলত আর কিছু বাকি নেই, যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। এবারে আমি শেষ করছি এখানে।